খ্রিস্টপূর্ব ৩৯৯ সাল এথেন্স শহর ৭০ বছরের একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন আদালতে। তার অপরাধ কি জানেন? তিনি প্রশ্ন করতেন, তিনি তরুণদের শেখাতেন বিনা প্রশ্নে কোনো কিছু মেনে নিও না। আদালত তাকে সুযোগ দিয়েছিল, ক্ষমা চাও, প্রশ্ন করা বন্ধ করো, তাহলেই বেঁচে যাবে। সেই বৃদ্ধ বললেন, যে জীবনে প্রশ্নই করা যায় না বা যে জীবন নিয়ে প্রশ্ন করা যায় না, সেই জীবন তো আসলে থাকারই যোগ্য না। তিনি হাসতে হাসতে হেমলকের বিষের পেয়ালা তুলে নিলেন। তারপর সেই বিষের পেয়ালা থেকে তিনি বিষ পান করে নিজের জীবনটাই দিয়ে দিলেন। তো তার বন্ধুরা কাটছিল, তিনি কিন্তু হাসতে হাসতে সে তখন আসলে বিষ পান করে নিজের জীবনটাই শেষ করে দেন। আর সেই মানুষটার নাম হচ্ছে সক্রেটিস। আর তিনি যেই জিনিসটার জন্য নিজের জীবন দিয়েছিলেন সেটাই হচ্ছে ফিলোসফি বা দর্শন। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো সেই ফিলোসফি বা দর্শনটা আসলে কি, আপনিও কিভাবে একজন ফিলোসফার বা ফিলোসফি পড়া শুরু করার জন্য আপনি আসলে কোন বইগুলো পড়বেন বা কেনই বা পড়বেন, সবকিছু নিয়ে এই ভিডিওটাতে আলাপ হবে। সো ভিডিওটা একটু বড় হতে পারে, তাই এখনই ভিডিওটা সেভ করে রাখুন। আমরা অনেকেই ভাবি ফিলোসফি মানে হয়তো অনেক কঠিন কঠিন বই, অপ্রয়োজনীয় সব তর্ক আর প্রাচীন সব মানুষ, অথচ ফিলোসফি মানে কিন্তু খুবই সহজ। গ্রিক ভাষায় ফিলো মানে হচ্ছে ভালোবাসা আর সোফিয়া মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ ফিলোসফি মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। আপনি রাতে যখন ভাবেন আমি কি চাই জীবনে, তখন আপনি আসলে ফিলোসফি চর্চা করছেন। আবার আপনি যখন ভাবেন এই কাজটা করা কি আমার ঠিক হবে বা উচিত হবে, তখন আপনি আসলে ইথিক্সের চর্চা করছেন। আবার আপনি যখন নিজেকে প্রশ্ন করেন আমি যা দেখছি তাই কি সত্যি, তখন আপনি কিন্তু ২৫০০ বছর আগের একটা প্রশ্নের মধ্যে ঢুকে গেছেন। আর ফিলোসফি কিন্তু কোনো একটা সাবজেক্ট না, এটা আসলে চিন্তা করার পদ্ধতি আর প্রশ্ন করার সাহস। এবার ফিলোসফির ৩টা ইন্টারেস্টিং প্রবলেম বা ৩টা ইন্টারেস্টিং উদাহরণ নিয়ে আপনাদেরকে বলি। প্রত্যেকটা উদাহরণ বা প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমি আপনাদের চিন্তাভাবনাগুলো কিন্তু জানতে চাই, তো সেটা কিন্তু কমেন্ট করে জানান। প্রথম সমস্যাটা হচ্ছে থিসিউসের জাহাজ, একটা কাঠের জাহাজ। সময়ের সাথে সাথে একটা একটা করে সেই জাহাজের পুরনো তক্তাকে আসলে রিপ্লেস করে নতুন তক্তা দেওয়া হলো। একটা টাইমে দেখা গেল সেই কাঠের জাহাজের কোনো পুরনো তক্তাই আসলে অবশিষ্ট নাই, পুরো জাহাজটাই আসলে নতুন তক্তা দিয়ে বানানো হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি সেই আগের জাহাজ নাকি সেটা একটা নতুন একটা জাহাজ? সো ঠিক একই সমস্যা কিন্তু আপনি নিজেকে নিয়েও ফেস করবেন। আপনার শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু প্রতিনিয়ত বদলে যাচ্ছে, আপনার অভ্যাস বদলাচ্ছে। 10 বছর আগে আপনি যা ভাবতেন, যা করতেন, তার অনেকগুলোই হয়তো আপনি এখন করেন না, বা আপনার চিন্তা ভাবনা বা লাইফ অনেক কিছু চেঞ্জ হয়েছে। তাহলে কি আপনি আগের সেই মানুষ নাকি সম্পূর্ণ নতুন একজন মানুষ? সেই থিসিয়াসের যে জাহাজ আছে, অর্থাৎ জাহাজে যখন সবকিছুই বদলে ফেলা হলো, তখন সেটা কি পুরনো জাহাজ নাকি নতুন জাহাজ? এটাই হচ্ছে থিসিয়াসের জাহাজের সমস্যা। তো এটা নিয়ে আপনি কিন্তু চাইলে আমাকে বলতে পারেন, আমি শুনতে চাই আপনারা আসলে কি ভাবছেন। তো দেখেন, এটা কিন্তু আপনি আপনার নিজের লাইফের সাথেও রিলেট করতে পারেন। এরপর ২ নম্বর সমস্যাটা হচ্ছে প্লেটোর গুহা। সো প্লেটো বলেছিলেন, ধরুন কিছু মানুষ জন্ম থেকে একটা গুহার মধ্যে আছে, তারা কখনো বাইরের পৃথিবী দেখেনি। সো বাইরের পৃথিবী তারা দেখতে পায় হচ্ছে একটা দেয়ালের মধ্যে, সেখানে তারা কিছু ছায়া দেখতে পায়। সো তাদের মধ্যে একজন মানুষ একদিন হচ্ছে বাইরে সেই গুহা থেকে বাইরে বের হতে পারলো। এরপর সে বাইরের পৃথিবীটা দেখে এলো, সেগুলো দেখতে কেমন, মানুষজন কেমন, বাজারঘাট দেখতে কেমন, সেগুলো দেখে সে আবার গুহার মধ্যে ফেরত এসে সেখানে তার যে ২ জন বন্ধু আছে তাদেরকে বলছিল যে বাইরের পৃথিবী দেখতে এমন তেমন, কিন্তু সেই ২ জন তাকে বিশ্বাস করছিল না, কারণ তারা কখনো আসলে বাইরের পৃথিবী দেখেনি। তারা ভাবছিল যে যে ছায়াটা আছে দেয়ালে, যে ছায়াটা, সেটাই আসলে সব পৃথিবী। সো ঠিক দেখেন, আমরাও কিন্তু তেমন একটা দুনিয়ার মধ্যে বসবাস করছি। আমরা প্রতিদিন যাদের লেখা পড়ছি, যাদের পোস্ট দেখছি, যাদের স্টোরি দেখছি, বা আমাদের চারপাশে যা দেখছি, আমরা ভাবছি এটাই পুরো পৃথিবী। আসলে কি এটা পুরো পৃথিবী, নাকি ওইটা ওই ঠিক গুহার মধ্যে ওই যে বন্দিরা বা যে ৩টা মানুষ যে ছায়াগুলো দেখছিল সেই ছায়ার মতো? আমরাও কিন্তু একটা অন্যরকম ইউনিভার্সের মধ্যে আছি। দেখেন, প্লেটো সে কয়েক হাজার বছর আগে গুহার যে প্রবলেমের কথা বলেছিল, সেম প্রবলেমেও কিন্তু আমরা অনেকেই আছি। আমরা নিজের গ্রামকেই হয়তো পুরো পৃথিবী ভাবি, আমরা নিজের শহরকেই পুরো পৃথিবী আসলে ভেবে বসি। আর ৩ নম্বর প্রবলেমটা হচ্ছে ট্রলি প্রবলেম। একটা ট্রেন ছুটে আসছে, সামনের লাইনে ৫ জন মানুষ বাধা অবস্থায় আছে। অর্থাৎ একটা ট্রেন আসছে, লাইনের মধ্যে আপনি ৫ জন মানুষকে বেঁধে রেখেছেন। তো আপনার হাতে একটা লিভার আছে, আপনি যদি সেই লিভারটা টানেন তাহলে দেখবেন যে অন্য একটা লাইনের মধ্যে ট্রেনটা চলে যাবে, ৫ জন মানুষের লাইফ বেঁচে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আরেকটা লাইনে যখন আপনি লিভারটা টানবেন, তখন আরেকটা লাইনে আরেকটা মানুষের শুয়ে আছে বা বাধা অবস্থায় আছে। অর্থাৎ আপনি এই ৫ জন মানুষকে বাঁচাতে গেলে ওই একজন মানুষ কিন্তু আসলে মারা যাবে, বা তাকে কিন্তু আপনি এক প্রকার হত্যা করছেন। তো এই ৫ জন মানুষকে আপনি বাঁচাবেন এই লাইন থেকে, নাকি ওই লাইনে একজন মানুষকে মেরে ফেলবেন বা তার লাইফটা আসলে শেষ করে দিবেন, এই ডিসিশনটাই কিন্তু আপনাকে মেক করতে হবে। সো ফিলোসফি কিন্তু এরকম অনেকগুলো ইন্টারেস্টিং প্রবলেম, যেগুলো আসলে অনেক হাজার বছর ধরে মানুষ আসলে চেষ্টা করছে বা জানার চেষ্টা করছে, বা রিয়েল লাইফেও আপনি আসলে বুঝবেন যে হ্যাঁ, আপনি অনেক সময় কিন্তু আপনাকে এমন ডিসিশন নেয় যে আমাকে কি এই কাজটা করতে হবে, যেখানে ৫ জন মানুষ মারা যাবে নাকি একজন মানুষ মারা যাবে। তো এরকম কঠিন ডিসিশনের টাইমে আপনি কিভাবে ডিসিশন নেবেন, সেটা নিয়েও কিন্তু ফিলোসফি বেশ চমৎকার আলাপ সালাপ করে। ফিলোসফি পড়লে আসলে রিয়েল লাইফে কি লাভ হয়? প্রথম লাভ,
আপনার আসলে রিয়াকশনটাই বদলে যাবে। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস যখন যুদ্ধের ময়দানে বা দেশ চালাতেন তখন কিন্তু তিনি নিজেকে নিজে অনেকগুলো নোট লিখতেন। সো সেই নোটগুলো এই যে এই বইটা, সেটা হচ্ছে মেডিটেশনস। সো এখানের মধ্যে তিনি আসলে মূলত যদি এক লাইনে আমি আপনাকে সামারি বলি, সেটা হচ্ছে বেশিরভাগ ঘটনা আপনার কন্ট্রোলে থাকে না, কিন্তু ওই ঘটনাটা ঘটার পরে আপনি কেমন রিয়াকশন দিবেন সেটা কিন্তু আপনার কন্ট্রোলে থাকে। ধরেন আপনি জ্যামে বসে আছেন, আপনার খুব রাগ হচ্ছে, জ্যামটা কিন্তু আপনার কন্ট্রোলে নেই, কিন্তু আপনি রাগ করবেন কিনা সেটা কিন্তু আপনার কন্ট্রোলে আছে। ধরেন কেউ একজন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলো, ওটা হয়তো আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আপনার মন খারাপ হবে কিনা সেই জিনিসটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। সো দুনিয়াতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই কিছু জিনিস দেখবেন আপনার কন্ট্রোলে নাই, কিছু জিনিস আপনার কন্ট্রোলে আছে। সো যা কন্ট্রোলে আছে সেটাই আপনি বদলানোর চেষ্টা করুন। তো এই কথাগুলো কিন্তু কয়েক হাজার বছর আগে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস নিজের নোট খাতা নিজে আসলে লিখছিল। সো ফিলোসফি পড়লে আপনি কিন্তু নিজের রিয়াকশনগুলোকে কন্ট্রোল করতে শিখবেন। ফিলোসফি পড়লে দ্বিতীয় লাভ, আপনাকে ঠকানো কঠিন হয়ে যাবে। যখন কোনো বিজ্ঞাপন আপনি দেখেন যে লাখো মানুষ এটা ব্যবহার করছে, আপনি সেখানে আসলে ফাঁক ফোকরগুলো ধরতে পারবেন। বা কোনো রাজনীতিবিদ যখন প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি সেখানে আসলে কি ফাঁক ফোকর আছে সেগুলো ধরতে পারবেন। আর এগুলো ধরার জন্য আপনার কাজ করবে লজিক। সো এই ফিলোসফির একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই লজিক। সো লজিক নিয়ে ফিলোসফিতে অনেক কথাবার্তা বলা হয়। সো এই ফিলোসফি পড়লে একটা বড় জিনিস হবে কি, কে আসলে লজিক্যাল ভাবে ভুল কথা বলতেছে, কে লজিক্যাল ভাবে ঠিক কথা বলতেছে, এই দুইটার পার্থক্য কিন্তু আপনি করতে পারবেন। ফিলোসফি পড়লে তৃতীয় লাভ, আপনার সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন নেওয়াটা অনেকটা সহজ হবে। আপনি ক্যারিয়ার বদলাবেন কি না, কার সাথে সময় কাটাবেন বা জীবনে কিসের পিছনে ছুটবেন, এগুলো খুঁজে বের করা কিন্তু আপনার জন্য যথেষ্ট সহজ হবে। ফিলোসফি হয়তো সরাসরি সবসময় আপনাকে উত্তর দেবে না, কিন্তু এটা আপনাকে প্রশ্ন করা শেখাবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করা শেখাবে, আর সেই উত্তরগুলোও কিন্তু আপনি তখন খুঁজে বের করতে পারবেন। ফিলোসফি পড়া শুরু করবেন কিভাবে, এই জন্য আমি আপনাদেরকে 3টা বই সাজেস্ট করি। প্রথম বইতে হচ্ছে সোফির জগৎ। একজন কিশোরীর চোখ দিয়ে আপনি পুরো পশ্চিমা দর্শন যেটা আছে সেটাতে কিন্তু মোটামুটি নিজে ট্রাভেল করে আসতে পারবেন। সেটা উপন্যাসের একটা বই, সো উপন্যাসের মতো করে লেখা। প্লাস হচ্ছে আপনি কঠিন কঠিন বা কাঠখোট্টা বই দিয়ে শুরু না করে এই গল্পের মতো যে বইগুলো আছে বা গল্প উপন্যাস টাইপের যে বইগুলো আছে সেটা দিয়ে শুরু করুন। আর শুরু করার জন্য এই সোফির জগৎ বইটা কিন্তু খুবই চমৎকার। আর সক্রেটিসকে নিয়ে জানতে চাইলে বা জ্ঞান কোত্থেকে আসছে বা প্রাচীন গ্রিস নিয়ে যদি আপনার খুব আগ্রহ থাকে, বা আপনি যদি খুব ভাবেন যে একটা চমৎকার উপন্যাস আপনি পড়বেন, প্লাস হচ্ছে সক্রেটিসের জীবন নিয়ে জানবেন বা জ্ঞানের উৎপত্তি, নাটকের উৎপত্তি, এগুলোর উৎপত্তি আসলে কোথায়, প্রাচীন গ্রিসের সমস্ত আপনি আমার নিজের চোখে দেখতে চান, তাহলে আপনার বড় উচিত সুজন দেবনাথের লেখা হেমলোকের নিমন্ত্রণ। সেই বইটা পড়ে মোটামুটি আমি নিজে আসলে অদ্ভুত রকমের আমার ভালো লাগা কাজ করেছে। সো প্রথমটা হচ্ছে সোফির জগৎ, সেকেন্ডটা হচ্ছে আপনার হেমলোকের নিমন্ত্রণ, আর থার্ড বইটা হচ্ছে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের লেখা আমার খুবই পছন্দের বই মেডিটেশনস। যদি আমি এই বইয়ের অনেক অংশে আসলে বুঝি না, আমি মাঝে মাঝে বিভিন্ন কোট পড়ি। যেমন একটা কোট আমি পড়ছিলাম যে ধরেন সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন, সেটা হচ্ছে শত্রুর মতো না হওয়া। এটা কিন্তু সে আসলে নিজের ডায়েরিতে বা নিজের নোট খাতায় লিখছিল, এটা কিন্তু সে পাবলিশ করার জন্য লিখে নেই। সেই মেডিটেশনস বইটা কিন্তু আসলে পুরো দুনিয়া পড়বে বা মানুষজন পড়বে সেজন্য লেখা হয়নি। সে আসলে নিজেকেই নিজে লিখছিল যে দেখো মার্কাস অরেলিয়াস, পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে তোমার ওই যে শত্রু যে আছে বা যে তোমার সাথে যে ক্ষতিটা করলো তার মতো না হওয়া বা তার চেয়ে বেটার হওয়া। সো খুব চমৎকার কথাবার্তা আসলে এই বইটার মধ্যে লেখা আছে। বা তিনি যেমন লিখছিলেন যে ঘুম থেকে উঠে তুমি রেডি হও, যে অনেক মানুষ আজকে তোমাকে ঠকানোর চেষ্টা করবে, অনেকে তোমার সাথে অন্যায় করবে, কিন্তু ওরা হয়তো বুঝতে পারছে না, তুমি তো বুঝো ভালো মন্দ কোনটা। সো এরকম অনেক কথাবার্তা এই বইটার মধ্যে রয়েছে। সো এই সোফির জগৎ, হেমলোকের নিমন্ত্রণ আর মেডিটেশনস দিয়ে কিন্তু আপনি ফিলোসফি পড়া শুরু করতে পারেন। আর হ্যাঁ, এরকম ফিলোসফি থেকে শুরু করে একাডেমিক, ক্যারিয়ার, ধর্মীয় বিভিন্ন ধরনের বই আপনি পেয়ে যাবেন bdbooks.net এ। আর আপনি যদি সেখানে যে জয়5 প্রোমো কোডটা ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক্সট্রা 5% ডিসকাউন্ট। এবার আবার সক্রেটিসের কথায় ফেরত আসি। এই মানুষটা কিন্তু জীবনে এক লাইনও লিখে যাননি, তার কোনো বই নেই, তার কোনো সম্পদ নেই, ক্ষমতাও নেই। তবুও প্রায় 2500 বছর পরে এসে পৃথিবীর অন্য প্রান্তে বসে আপনি কিন্তু তার কথা শুনছেন। যে এই সক্রেটিস কি এমন করেছিল, তিনি আসলে অনেকগুলো প্রশ্ন করেছিল, এমন সব প্রশ্ন করেছিল যারা আসলে পুরো পৃথিবীকে বা মানুষজনকে 2500 পরে এসেও কিন্তু নাড়িয়ে দিয়ে যাচ্ছে। তো তিনি এমন চমৎকার চমৎকার সব প্রশ্ন করেছিলেন। তো আজকে রাতে আপনি নিজেকে শুয়ে শুয়ে আসলে প্রশ্ন করুন, বা আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন প্রশ্ন করুন, আমি যে জীবনটা কাটাচ্ছি সেটা কি আমার আসলে নিজের চাওয়া জীবন, নাকি অন্য মানুষরা সাজিয়ে দিয়েছে তেমন একটা জীবন, বা আমি আসলে কেমন জীবন চাই, আমার লাইফের পারপাস কি। নিজেকে এই প্রশ্নগুলো আজকে থেকে আপনি করা শুরু করুন। আর হ্যাঁ, ফিলোসফি নিয়ে নিজে পড়ুন, অন্যকে পড়তে উৎসাহ দিন। আর এই ভিডিওটা নিয়ে কমেন্টে আপনি চাইলে যে কোনো মতামত জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করলে তো আর কথাই নেই।